জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বেশ কিছু জটিল রোগের সমাধান, যে সমাধানগুলো আমরা পাই না, আর পেলেও তো ব্যবহার করি না। আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, আর তাকে যদি বিশ্বাস করে তার দেওয়া ওষুধ যদি আমরা ব্যবহার করি, তাহলে আশা করি আমাদের এই জটিল রোগগুলির সমাধান হবে। এখন তো ডায়াবেটিস ঘরে ঘরে, আর কন্যা সন্তান হলেই আমরা মনে করি যে পুত্র সন্তান হলে ভালো হতো। পুত্র সন্তান লাভের জন্য অনেকেই অনেক চেষ্টা করেন। তো এই পুত্র সন্তান লাভের উপায় কী? লিভারকে ভালো রাখার জন্য কি খেতে হয়? এছাড়াও আমরা আজকে আলোচনা করব যে ব্লাড প্রেশার কমাতে আমরা কি খাবো। আজকে এই নিয়েই টপিক, আজকে এই আলোচনা করব। তো আপনারা যদি উৎস খোঁজেন, তাহলে আমি আপনাদের উৎস বলতে পারি। কত কথা মনে পড়ে বইটা কি আপনারা জানেন? কত কথা মনে পড়ে এটা লিখেছেন মণিলাল চক্রবর্তী। আর এখানে এই 85 পাতা 84 পাতা এই পৃষ্ঠাগুলোতেই বিভিন্ন রকমের ভালো ভালো ওষুধ, ঠাকুরের দেওয়া বিশেষ কিছু সমাধান দেওয়া আছে। তো পড়তে পড়তে মানে কত কথা মনে পড়ে বইটা আজ সকালেই পড়ছিলাম, আর পড়তে পড়তে বেশ কিছু সমাধান পেতে আপনাদের সাথে শেয়ার করব মনে করলাম। যাই হোক, আমরা আলোচনা করব ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার এমনই একটা রোগ, কমলেও ঠিক নয়, বাড়লেও ঠিক নয়। বাড়লে তো সবচেয়ে বেশি খারাপ। আর যাতে ব্লাড প্রেশারটা আমাদের ঠিক থাকে, তার জন্য আমাদেরকে কিছু করতে হয়। কি করতে হয়? প্রতিদিন সকালবেলায় কিছুটা সময় হাঁটা, তারপর ভালোভাবে ঠিক মতো খাওয়া দাওয়া করা। অতিরিক্ত মাছ, মাংস, ডিম খেলে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, খুব টেনশন নিলে হাই হয়ে যায়। এছাড়াও অনেক ডাক্তারি যুক্তি আছে যেগুলো আমরা জানি না। সাধারণভাবে এই কথাগুলো আমি বললাম, এগুলো ঘরোয়াভাবে বলা হয়, তাই শুনে আপনাদের শেয়ার করলাম, তাই তো? এগুলোই তো আমরা মানে বাড়িতে বলি যে অতিরিক্ত খেলে ব্লাড প্রেশার। তারপরে লবণ যদি অতিরিক্ত খাই তাহলে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তাই যাদের হাই ব্লাড প্রেশার তারা লবণ কম খান, কিংবা অনেকে লবণ খানই না। এবং লবণ দেওয়া জিনিস মানে তার তরকারিতে বলুন, মুড়িতে বলুন, এই সমস্ত জিনিসগুলোতে লবণ দেওয়াটাই কম করে দেন। তাহলে এইভাবে আমাদের নিজের শরীরের ওপর নিজেকে যত্ন করতে হবে, নিজের শরীরের ওপর নিজেকে যত্ন করতে হবে, এবং যেটা খেলে আমাদের অসুবিধা হয় সেটা আপাততভাবে আমাদেরকে বর্জন করতে হবে। তো যাই হোক, এখন কথা হলো যে ব্লাড প্রেশার ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সম্পর্কে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কী বললেন। জনৈক দাদা এসে 15ই জুলাই 1962-তে কাতরভাবে পার্লারের ঠাকুরকে বললেন, ঠাকুর, আমি হাই ব্লাড প্রেশারে খুব কষ্ট পাচ্ছি, আপনি যদি আমাকে কোনো ওষুধ বলে দেন। কিছুক্ষণ চুপ করে দয়াল বললেন, হেলেঞ্চা শাকের রস দুধ দিয়ে খেলে প্রেশার কমে যায়, নিয়মিত খেয়ে দেখো। হেলেঞ্চা শাককে অনেকে আবার হিংচে শাক বলে। এই হেলেঞ্চা শাকের রস দুধ দিয়ে খেলে চেহারা বদলে যায়। এটা আবার শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের কোনো এক খণ্ডে বলেছেন। এই সময় ঠিক আমি খেয়াল করতে পারছি না কত নম্বর খণ্ড, তবে এটা ঠিক ঠাকুর বলেছেন, আমি পড়েছি যে কয়েকটা দিন হেলেঞ্চা শাকের রস দুধ দিয়ে খেলে চেহারাটাই বদলে যায়। আচ্ছা, এরপর 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 বহুমূত্র রোগের ওষুধ। আমরা জানি সুগার, বহুমূত্র রোগ মানে সুগার। তো এই সুগার রোগের ওষুধ কি? সুগার হলে কি খাবো? 22শে ফেব্রুয়ারি 1963 আশ্রমের নিয়ত কর্মী শ্রী হরিনন্দন প্রসাদ দাস সকালে একটি 16 থেকে 17 বছরের ছেলেকে সাথে নিয়ে এসে ঠাকুরকে প্রণাম করে বললেন, ঠাকুর, এই ভাইটি বহুমূত্র রোগে ভুগছে। অত কম বয়সে বহুমূত্র রোগ হতে আমি শুনিনি। 16-17 বছর বয়সে বহুমূত্র রোগ? কয়েক মাস হলো ওর দীক্ষাও হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আধ আউন্স থেকে 1 আউন্স শতমূলির রস একবেলা করে খেতে থাকুন। বহুদিন এই ওষুধ খেতে খেতে সেরে গেছে, এরকম আমি শুনেছি। কি বললাম? 1 আউন্স শতমূলির রস একবেলা করে খেতে থাকুন, খেয়ে দেখুন। ভাইটির দিকে দেখে ঠাকুর বলেন, ভালো করে চল, শরীরের ওপর অত্যাচার করবি না, খাওয়া দাওয়া বিহিতভাবে করবি, শতমূলির রস যেভাবে বললাম খাবি, শতমূলিটা পাওয়া যাবে। আর এখন সত্যি বলতে কি, এখন আমাদের বাজার যেতে হয় না, সব কিছুই চলে আসে। এখন এতটাই মানে যুগটা
আধুনিক হয়েছে। তার জন্য এই আধুনিক যুগে কীভাবে শতমূলিটা জোগাড় করতে হয় আশা করি আপনাদের আর বলতে হবে না। কীভাবে জোগাড় করছেন আমাকে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে জানাবেন এই শতমূলিটা পাচ্ছেন কোথার থেকে। শতমূলির রস খেলে যদি বহুমূত্র রোগ ভালো হয়ে যায়, এর চেয়ে ভালো যুক্তি আর হয় না। তো যাই হোক, এরপর আমরা আলোচনা করব পুত্র সন্তান লাভের উপায়। 22শে ফেব্রুয়ারি 1963 সকালে পরমদয়াল শ্রী ঠাকুর পাল্লারে উপবিষ্ট। শরৎচন্দ্র হালদারদা এসে ঠাকুরকে প্রণাম করে বসলেন। শরৎদা কথায় কথায় শ্রী শ্রী ঠাকুরকে বললেন, বটের সোয়া খেলে নাকি স্ত্রীলোকের পুত্র সন্তান লাভ হবার সম্ভাবনা থাকে, এর কারণ কি? বটের সোয়া খেলে নাকি স্ত্রীলোকের পুত্র সন্তান হয়। ঠাকুর বললেন, যদি বোঝা যায় স্ত্রীর শরীরে অ্যাসিডের প্রাচুর্য, সে স্থলে প্রায় কন্যা সন্তান হয়ে থাকে। কনসেপশন মানে গর্ভধারণ হওয়ার আগে যদি বটের সোয়া প্রভৃতি সেবন করানো যায়, তবে অনেক সময় তার পুত্র সন্তান আশা করা যায়। বটের সোয়া বিশেষভাবে ক্ষার প্রধান। 10বিধ সংস্কার মধ্যে পুংসবন একটি। পুংসবন মানে পুং সুয়তে অনেন, অর্থাৎ যাহাতে পুত্র সন্তান প্রসব করে। এতে বটের সোয়া সেবন করার বিধি আছে। ঠাকুর আরও বললেন, স্ত্রী যদি পুরুষের কাছে বশীভূত হয়, উদ্বর্ধনশীলা হয়, তার সাহচর্যে পুরুষের পুরুষত্ব উৎকর্ষিত হয়, স্ত্রী স্বামীর মনোবৃত্তির উৎকর্ষিণী হয়, তবে সেসব ক্ষেত্রে প্রায়ই পুত্র সন্তান জন্মে। ছেলে জন্মাবার প্রধান ফ্যাক্টর উৎপাদক এই। এত সুন্দরভাবে ভেঙে আগে কেউ বলেনি, এখনকার দিনে ডাক্তারও বলবে না, এত সুন্দরভাবে ভেঙে। তাই মানে সরলভাবে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন কিভাবে আমাদের পুত্র সন্তান লাভ করতে হবে। আচ্ছা, আজকে আর কি বলা যায় বলুন তো? আজকে আমরা এরপর আলোচনা করব। আচ্ছা, দাঁতের ব্যথা। দাঁতের ব্যথায় কি খাওয়া যায়? একদিন কালীষষ্ঠী মা, দাঁতের ব্যথায় কি করব? একদিন কালীষষ্ঠী মা এসে ঠাকুরকে বললেন, দাঁতের অসুখে কষ্ট পাচ্ছি, কি করব? ঠাকুর বললেন, বিশল্যকরণী 2 ভাগ, 1 ভাগ নিমপাতা গুঁড়ো করে মিশিয়ে দাঁত মাজবি, দাঁতের অসুখ ভালো হয়ে যাবে। চোখের ওষুধ। 22শে জুন 1962 সকালবেলা শ্রী শ্রী ঠাকুর পাল্লার থেকে জ্ঞানদাকে আসতে দেখে বলে উঠলেন, কি করব গোসাই? জ্ঞানদা ঠাকুরকে প্রণাম করে বললেন, আগে ভালোই। ঠাকুর বললেন, ছেলে কেমন আছে? জ্ঞানদা বললেন, আমার ছেলে বিশুত চোখে কম দেখে, দৃষ্টিহীনতা দেখা দিয়েছে, কি করি? ঠাকুর বলছেন, যষ্টি মধু খেতে দিও। জ্ঞানদা, কেমন করে? ঠাকুর বললেন, এমনিতেই খাবে, একটু একটু করে মাঝে মাঝে মুখে রাখবে। জ্ঞানদা বললেন, আগে তাই করব। যষ্টি মধু খেলে নাকি চোখের রোগ সারে। আর চোখের দৃষ্টিহীনতা মানে চোখের দৃষ্টি কম থাকে, তারা কিন্তু এই যষ্টি মধু খেতে পারে। আচ্ছা, এরপর চোখের যত্নে ত্রিফলার জল। পুণ্যতীর্থ পুরুষোত্তম ধাম দেওঘরে আজ নববর্ষ উৎসবের শুরু। কৃষ্ণনগর থেকে বিনোদলাল চক্রবর্তী এসেছেন। ঠাকুরকে বললেন, আপনার অশেষ কৃপায় ত্রিফলার জল ব্যবহার করে আমার চোখের ছানি ভালো হয়েছে। ডাক্তার বলেছেন এখন আর ছানি নেই, আপনার আশীর্বাদ হলে চশমা নিতে পারি। ঠাকুর খুব হাসলেন, বললেন, গল্প করো শুনি। বিনোদদা বললেন, 1958 সাল থেকে আমার চোখে ছানি পড়ে। 1961 সালের এপ্রিল মাস থেকে আপনার নির্দেশানুযায়ী দুবেলা ত্রিফলার জলের ফোঁটা চোখে দিতে থাকি। 2 চোখে একদম দেখতে পাচ্ছিলাম না, বাম চোখে একেবারেই না, ডান চোখে একটু। ডাক্তারবাবু বললেন, ছানির কোনো ওষুধ নেই। আজও ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাই বলবে, অপারেশন ছাড়া উপায় নেই। এখন আপনার দয়ায় ভালো আছি। এখন ডাক্তার কে লাহিড়ি চক্ষু বিশেষজ্ঞর কাছ থেকে চশমা নেওয়ার ইচ্ছা। প্রায় বছর খানেকের মতো নিয়মিত আপনার এই ওষুধ ব্যবহার করেছি, তাতেই ফল হয়েছে। ঠাকুর বললেন, কিছুদিন করে যদি বাদ দিয়ে দিতে তবে হতো না, নিষ্ঠা সহকারে করেছো তাই হয়েছে। এরপর পাঠকের সুবিধার্থে ঠাকুরের ফর্মুলা মতো চোখের উপকারে ত্রিফলার জলের প্রস্তুতি ব্যবহার সম্বন্ধে 2-4 কথা নিচে দেওয়া হলো। আচ্ছা শুনুন, ত্রিফলার জল কিভাবে আপনারা বানাবেন। 1টা হরিতকি, 1টা আমলকি, 1টা বহেরা, শুকনো হলেও চলবে। ভালো করে ধুয়ে একটু থেতলে
একটা পরিষ্কার কাঁচের গ্লাসে রাখতে হবে। তারপর ঈষদুষ্ণ গরম জল সেগুলির মধ্যে ঢেলে দিতে হবে। গ্লাসের ওপরে ঢাকনা দিতে হবে। রাতে ভাবে ভিজিয়ে পরদিন সকালে ওই জল ভালো মতন ছেঁকে একটি পরিষ্কার শিশিতে রেখে দিতে হবে। সকাল বিকাল দিনে দুবার 1 ফোঁটা করে উভয় চোখে দিতে হবে। এবার এভাবে তা চলতে থাকবে। তবে ত্রিফলার জল 3 দিনের বেশি ব্যবহার করা চলবে না। মানে আপনাদের ওটা তৈরি করতে হবে, তারপর আবার 3 দিন পর আপনাদের আবার এটা মেখে নিতে হবে। ছানি ছাড়াও চোখের অন্যান্য অসুখে বা অসুখ না হলেও ত্রিফলার জল প্রয়োগ করা যায়। তাতে চোখ ভালো থাকে। এতগুলো বিশেষ বিশেষ জটিল রোগের সমাধান আপনাদের আমি শেয়ার করলাম ঠাকুরের। অবশ্যই যদি কোনোভাবে ঠাকুরের ওষুধ কেউ ব্যবহার করতে চান, বিশেষ কোনো জটিল রোগের সমাধান খোঁজেন, এগুলো আপনার জানা থাকলো আপনারা অবশ্যই এগুলো মানুষকে বলবেন। না জানালে তো মানুষ জানবে না। আজ এই পর্যন্ত। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের সেবা করে কাটান। জয় গুরু।